গুড মর্নিং। বাইরে থেকেই আজকে শুরু করছি। প্রচন্ড ভালো ওয়েদার আজকে। আজকে কি ইনফ্যাক্ট কালকে থেকেই খুব ভালো ওয়েদার। জলপাইগুড়িতে তো যা গরম পড়েছিল, এই ওয়েদার ঠান্ডা হওয়ার ফলে ঘুমও খুব ভালো হয়েছে। চোখ মুখ দেখেই বুঝতে পারছেন। ঘরে এসি, চলো না থাকবে হয়তো। ঘরে এসি চলা আর ন্যাচারালি ভালো ওয়েদার, মানে দুটোর মধ্যে আকাশ পাতাল তফাৎ। ওয়েদার ভালো থাকলে পরে সবই ভালো লাগে। আর এই গরম প্যাচপ্যাচে আর এরকম অস্বস্তিকর একটা পরিবেশ হয়েছিল চারপাশে। যাই হোক, চলুন খাবারটা দিয়ে আসি। ওই দেখুন, মানে এতদিন ধরে এই গরমের জন্য ওয়েদারটাও এমন হয়েছিল। হালকা হালকা বৃষ্টিও পড়ছে। ওয়েদারটাও এরকম হয়েছিল, গরুটা একটা কোনায় বসে থাকতো। আজকে গরুটাও চারপাশে মাঠে ঘুরে বেড়াচ্ছে। সতর্ককে দেখেই বুঝে গেছে যে খাবার দিতে এসছে, তাই তাকাচ্ছে। বা সতর্ক খাওয়াবে। যাই হোক, ঠিকঠাক ভাবে খেয়ে নি, তারপরে বাড়ি যাবো। ওই যে দেখুন, ভালো ভাবে তৃপ্তি সহকারে সতর্ককে হাত থেকে খায়। বৃষ্টি করছে, কি যে ভালো লাগছে। এই খাবার দিয়ে চলে এলাম, খাবার দিয়ে চলে এসে আমি এই আবার কাজে বসলাম। এখন আমরা ব্রেকফাস্ট করব। আমার কিছু মিটিং ফিটিং আছে, সেগুলোকে অ্যাটেন্ড করে তারপরে আবার আপনাদের সাথে আমি কথা বলবো। আবার সেই পুরোনো কিছু কথাই বলবো। আর কালকে একটা ব্লগ আপলোড, কালকে হোক বা আজকে হোক, একটা ভিডিও আপলোড হবে। অনেকেই বলছে, ফোন করে হোক মেসেজ করে হোক, বলছে যে এই সমস্ত পারিবারিক কথাগুলো কেন এখন এখানে আসছে। সেটা নিয়ে আমি কালকে অনেক কথা বলেছি যে কেন আসছে, কিসের জন্য। সেটা তো যখন আপলোড হবে তখনই আপনারা দেখতে পারবেন। তো ওই ব্লগটা আপলোড হওয়ার আগে এই ব্লগটাই আপলোড হবে। কারণ হচ্ছে এই কথাগুলো, যা কথা আছে জলপাইগুড়ির কথা জলপাইগুড়িতেই শেষ করে রেখে দিয়ে যাব। সেই কথাটা কালকেও বলেছি। আর এত বছর ধরে তো মুখ বন্ধ করে থেকে, চুপ করে থেকে সহ্য করেছিলাম। সহ্য করার তো একটা সীমা পরিসীমা সবারই থাকে। যার সাথে হয় সেই বোঝে, বাইরের থেকে অনেক কথা বলা যায়, কিন্তু যার সাথে হয় সেই বোঝে। এবার হচ্ছে সেই জিনিসগুলো তো ফেস আর কেউ করেনি। আমরা দুজন করেছি, ম্যাক্সিমামটাই আমরা দুজন করেছি। আর কোয়েশ্চেনেবল কাউকে যদি হতে হয়, সব থেকে বেশি সেটা হয়েছে আমি। মানে হয়তো 100টার মধ্যে থেকে 90টা কোয়েশ্চেনের আনসার দিতে হয়েছে আমাকে। কারণ পরিবারের কথা যদি জানানোরই কথা হতো, বারংবার একটা কথা বলছি, প্রথম দিন থেকে যেদিন থেকে ব্লগ শুরু হয় সেদিন থেকেই আমি বলতে পারতাম, কিন্তু কিছু বলিনি। কারণ পরিবারের কথা জানালে আমার কোনো রকম শখও নেই বা ইচ্ছেও নেই যে পরিবারের কথা আমি জানাই সবাইকে। তো আর সত্যিকারের কথা বলতে, পরিবার পরিবার বলছি, পরিবারটা হয়তো শতদ্বীপের সূত্রে আমার সাথে পরিবারটা ইয়ে, কিন্তু বেসিক্যালি বিয়ের পর থেকে কোনোদিনই আমি ওই পরিবারের কোনো একটা মেম্বার, সেই সেই ধরনের রেসপেক্ট বা সেই ধরনের ভালোবাসা আমি কোনোদিনই সেই বাড়ি থেকে পাইনি। তো ডাইরেক্টলি আমার পরিবার না। আর এটা আবার অনেকেরই মনে হতে পারে যে ওর বাড়ি দেখেই হয়তো আমি এত মানে সোশ্যাল মিডিয়াতে এসে এত চিল্লিয়ে চিল্লিয়ে কথা বলছি। আমি এমন একটা মেয়ে, ওর বাড়ি কেন, আমার বাড়িতেও যদি কোনো ঘটনা এরকম ভবিষ্যতে এই ধরনের বড় কোনো ঘটনা হয় না, সেটাও আমি বলবো, সেটাও আমি বলবো। এখনো অবধি তো সেরকম কোনো ঘটনা পরিস্থিতির সম্মুখীন হইনি, সেজন্য বলার মতন কিছু নেই। যদি কোনোদিনও ভবিষ্যতে হয় তাহলে পরে সেটাও আমি বলবো। শুধু ওর বাড়িকে খারাপ করার জন্য আমি বলছি না। তো এইটুকুনি, ঠিক আছে। আমি এই অফিসে কিছু কাজ আছে, সেগুলো করে নিয়ে ব্রেকফাস্টটা করে নিয়ে তারপরে না হয় আপনাদের সাথে কথা বলবো। এই হচ্ছে সেই ব্রেকফাস্টটা। এটা হচ্ছে সাবু, সাবু মাখা। আমরা আসলে এখন তো দুপুরবেলা করে ভাতই খাওয়া হচ্ছে, ভাত সেদ্ধ। আর হচ্ছে সকালে সাবু মাখা, আর রাত্রিবেলা এখন ছোলা, ছোলা খাওয়া হচ্ছে কিছুদিন। কারণ মুখ মিষ্টি খেতে খেতে তো মুখেরও একটা টেস্ট চলে যায়, তাই রাতে করে ছোলা লঙ্কা দিয়ে মেখে খাওয়া হচ্ছে। নমস্কার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর এতদিন তো সবই তো ফ্যামিলি কম বেশি অনেক কিছুই বলেছে। আর যাই হোক, কম বেশি সবই বলেছে। আর এমন না যে আমি কিছু জানতাম না বা জানি না, এসব অনেক কিছু বলছে, যা সব বলে যাচ্ছে। সিরিয়ালি আমার এখনো সেই মানসিক বা বলার সে জোর নেই যে আমি এত কথা সরগরম ভাবে বলবো
বা বলতে পারবো, কিন্তু যাই হোক কেন জানি আমার মনে হলো আজকে আমার এসে কিছু বলা উচিত। জেনারেলি অনেকেই হয়তো শ্রাবণীকে বাজে ভাবছে, বাজে ভাবছে বলতে গেলে আমার রিলেটিভ আত্মীয় স্বজনরা কিন্তু কেউ বাজে ভাবছে না। ইনফ্যাক্ট তারা আমার সাথেই আছে, আমার সঙ্গেই আছে, তারা আমাকে ইনফ্যাক্ট তারা সাপোর্টও করছে। বাজে ভাবছে বলতে গেলে আমার বন্ধু বান্ধবরা বা ওর বন্ধু বান্ধবরা বা ওর স্কুলের টিচাররা, যারা হঠাৎ করে আউট অফ দা ব্লু হঠাৎ করে এইসব জিনিস দেখছে, মানে কোনো আগে পিছে কিছু না জেনে। তো স্বাভাবিক তারা হয়তো শ্রাবণীকে বাজে ভাবছে। মেবি হয়তো তাদের জায়গা আমি থাকলে আমিও হয়তো বাজে ভাবতাম। তারাই জেনারেলি বাজে ভাবছে, তো তার জন্য আমি ভাবলাম যে ঠিক আছে, আমার হয়তো এই মানে আজকে আসাটা খুব ইম্পর্টেন্ট ছিল। যদিও শ্রাবণী আমাকে কোনো ফোর্স করেনি, আসতেই হবে আসতেই হবে। আমি নিজেই ওকে বললাম যে ঠিক আছে, এতদিন তো তুমি অনেক বললে, ঠিক আছে আমি নয় কিছু বলি, কারণ আমি চাই না যে ও খারাপ হোক এই জিনিসগুলো বলে, কারণ ওর তো কিছু মানে চাওয়া পাওয়া নেই। ওর কেন, আমারও ইনফ্যাক্ট কোনো চাওয়া পাওয়া নেই আমার এই বাড়ি থেকে। তো যাই হোক, আমার বলা উচিত, এতদিন আমি এই চ্যানেলটা স্টার্ট করেছি অনেক দিন হয়ে গেল, আজ অব্দি আশা করি কেউ বলতে পারবে না যে এইসব নিয়ে কোনোদিন আমি কোনো কিছু কথা বলেছি। আমি কেন, ও বলে ও কোথা থেকে বলবো? ও তো ইনফ্যাক্ট মানে আমার ব্লগে সেরকম আসতো না, রেগুলারিটি আমি আসতাম, আমার মেয়েরা আসতো, এই চ্যানেলটা ছিল। হঠাৎ করে এইসব ইনসিডেন্ট হয়ে এত বছর পর তখন ওর মনে হলো যে এইসব জিনিস লোকজনকে বলা উচিত বা জানানো উচিত। কারণ এতদিন আমি আমি চুপ ছিলাম, বলতাম যে ঠিক আছে, এত কিছু শ্রাবণীকে বলেছিলাম যে ঠিক আছে যা হচ্ছে হোক, আর এই নিয়ে কিছু বলতে হবে না। কে কি ভাবলো না ভাবলো আর ভেবে লাভ নেই, যতটা চুপ থাকা যায়, যতটা নিজেদেরকে আইসোলেটেড রাখা যায় ততটাই ভালো। কারণ আলটিমেটলি থাকতে হবে আমাকে, তোমাকে আর আমার দুই মেয়ে, আমাদেরকেই থাকতে হবে, কারণ আমাদের পিছনে দাঁড়ানো ইনফ্যাক্ট কেউ নেই। কেউ নেই না ছিল সিন্স 2020 থেকে। তো নিজেদেরকে নিজেকেই দেখতে হবে, নিজেদের বাচ্চাদেরকে নিজেদেরই বড় করতে হবে। আর কারোর যখন হেল্প কিছু আসবে না, তো ঠিক আছে নিজের মতোই থাক, আমরা আইসোলেটেড থাকুক, কে কি বলছে না বলছে অতটা মাথা গরম করতে হবে না। ইনফ্যাক্ট শুনতেও হবে না, এই করে 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 এতটা বছর কেটে গেল বেসিক্যালি। তো লাস্ট যখন মা মারা গেল, ইনফ্যাক্ট হঠাৎ করে শুনতে পাই যে মা মারা, তখন আর আমার মাথা ঠিক ছিল না। আর সত্যি কথা বলতে গেলে মানে আমারও একটা টাইমে রাগ ছিল যে কেন আমাকে জানানো হলো না। কারণ মানে এতবার, এতবার শুধু মা না, বাবাও, বাবারও আমার প্রচুর বয়স বাবারও, মানে বিগত বেশ কয়েকবার হসপিটালাইজ হয়েছে। মা তো না গত বছর থেকে শরীর খারাপ। যতবার হসপিটালাইজড হয়েছে ততবার আমি হসপিটালে গিয়ে গিয়ে ইন দ্য সেন্স আমি সবসময় পাশে ছিলাম। তো পাশে ছিলাম, বাড়ি ঢুকিয়ে দিয়ে তারপরে ফিরে এসেছি। তো মারও লাস্ট টাইম থেকে যতবার মানে বেশ কয়েকবারই হসপিটালাইজ হয়েছে। তো যতবার প্রথম দিন থেকে শেষ অবধি আমি পাশে ছিলাম, এবং সেই সব দিন অবধি পাশে থেকে মাকে বাড়ি ঢুকিয়ে তারপরেই আমি ফিরেছি। এইবারই শুধু আমি জানতে পারলাম না, এইবারই শুধু আমাকে কিচ্ছু জানানো হলো না কারণ লাস্ট দিন আমি বলেছিলাম যে ইচ্ছে করেই হয়তো সবাইকে ইনস্ট্রাকশন দিয়েছিল যাতে আমি না জানতে পারি। কারণ এবার তারাও খুব ভালো করে জানতো যে মানে এবার আর মা ফিরে আসবে না, কারণ আমি তো বলেইছিলাম যে কতটা আনহাইজিনিক ছিল। আর মার সাথে আমার লাস্ট কথা হয়েছিল খুব সম্ভবত 20 দিন আগে। হ্যাঁ, মা চলে যাওয়ার 20 দিন আগে লাস্ট কথা হয়েছিল। তো তারপরে কথা হয়নি। আর আমিও ভাবছিলাম যে মা ফোন করছে না, আমিও ফোন করতে পারি, কিন্তু কোথাও না কোথাও আমারও একটা রাগ অভিমান ছিল। সেই রাগ অভিমানটা কেন কোথায় ছিল সেটাই পরে বলছি। তো যাই হোক, মানে বেসিক্যালি এখন যদি আমি চিন্তা করতে যাই মানে পুরো ম্যাথসটা, তাহলে হয়তো আমার এটাই মানে কনক্লুশনে আসে যে ইচ্ছা করে সবাইকে বলে রেখেছিল যাতে আমি আহ না জানতে পারি। কারণ তারাও খুব মেন্টালি প্রিপেয়ার ছিল যে মা হয়তো এবার ফিরে আসবে না। আর আমি যদি সত্যি না জানতে পারতাম শেষ অবধি, মা চলে গেল, সব কাজ ফাজ হয়ে গেল, তারপরে বাবা বা তার যে আছে আরো মামার দাদা প্লাস আরো যে আছে তারা হয়তো এইসব রটাতো, জাস্ট বিকজ আমাকে মানে কুট্টিকে কোনো কিছু মানে 1 নয়া পয়সা বা 1 25 পয়সা চানা পয়সা কোনো কিছু দেওয়া হয়নি, তার জন্য সেই রাগের চোটে হয়তো আসেনি। জিনিসটা এতটাই নোংরামি চিন্তাধারায় চলে গেছে। তো ইচ্ছে এই কারণেই হয়তো মানে জানায়নি। তো
তো এটাও যদি মানে তারা প্ল্যান করে থাকতো, তাহলে মানে আমি অসম্ভব অবাক হওয়ার কিছু কারণ নেই, কারণ জিনিসটা অনেকদিন ধরেই নোংরামির পর্যায়ে চলে গিয়েছিল। অনেকদিন, কারণ বলবো মানে বলতে গেলে অনেক কথাই চলে আসে। তো এখন মানে নিজের মুখ এই মুহূর্তে না আমার কেন জানি খারাপ করতে চাই না, আর খারাপ করতে ইচ্ছাও করে না। মানে সেই 2020 থেকেই তো সেই ঝামেলাটা চলে যাচ্ছে। মেয়ে আমার, মানে আমার মেয়ে হলো, তারপর থেকে একটু একটু করে তাদের মুড অফ, মানে মুড অফ ইন দ্য সেন্স মানে কথাবার্তাতে অনেক কিছুতেই বোঝানো যায়, বোঝা যায় যে মানে মেয়ে সন্তানটা মানে পছন্দ না, যেহেতু কোনো ওয়ারিস নেই বা বাড়ি গিয়ে নেই, তো তার জন্য ইয়ে তো এইটা টুকটাক 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 সেটা তো আছে, প্লাস ইচ্ছা করেই একটা করে খোঁচানো হতো। খোঁচানোটা মানে, মানে মা তো চলে গেছে, মার নামে আর কি বলবো। মানে যতটা হতো মানে সব দিক থেকেই হতো, মানে আমার দাদা বৌদির তরফ থেকেও খোঁচানো হতো, যে তারাও চেষ্টা করেছিল একটা খোঁচাতে খোঁচাতে একটা জায়গায় তো একটা ব্লাস্ট মানে একটা বয়লিং পয়েন্ট তো আসবে। প্রেশার কুকারে সিটি দিতে 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 একটা টাইমে তো বাস্ট হবেই, সেই সাথেও সেরাও এটাই অপেক্ষা করছিল কখন বাস্ট হবে। যখন এই নিয়ে প্রচুর, যাই হোক সেই বয়লিং পয়েন্টের জন্য তারাও ওয়েট করছিল, তারা ইন দ্য সেন্স মানে আমার দাদা বৌদির কথাই বলছিল, যে হুট করে আমি কখন কি রিয়াক্ট করব, বা আমি রিয়াক্ট করব, আমার সাথে শ্রাবণী রিয়াক্ট করবে। শ্রাবণী অতটা রিয়াক্ট একা একা নিজে নিজে করবে না, কারণ যেহেতু এটা তার শ্বশুরবাড়ি, মানে আমি রিয়াক্ট করলে সাথেও রিয়াক্ট করবে। তো হুট করে একদিন এরকমই রিয়াক্ট করে বসলাম, কারণ আলটিমেটলি তারাও অনেকদিন ধরে খোঁচাচ্ছিল একটা কিছু হোক কিছু হোক কিছু হোক। কিছু না হলে তো তাদের যে মেইন ইন্টেনশন ছিল সেটা তো সাকসেসফুল হতো না। তো যাই হোক, সেই একটা বিশাল ঝামেলা, হ্যানা ত্যানা, অনেক কথা কাটাকাটি ঝগড়াঝাটি, শেষমেশ পরিস্থিতি এমন হলো এবং এমন তৈরি করে দিল বলতে গেলে শুধু যে আমার দাদা বৌদি করেছে একতরফা ক্রিয়েট, সেটা বললেও হবে না। সেখানে আমার যাই হোক বাবা এবং মা তো চলেই গিয়েছে, আর কি বলবো, তাদেরও মানে সাপোর্ট ছিল, ফুল সাপোর্ট ছিল। করে দিল তখন আমার মেয়েকে নিয়ে। মেয়ে তখন আমার মাম্মামের, তখন আমার বয়স কত, ওই 7-8 মাস হবে হয়তো, খুব সম্ভবত, তাই তো নাকি? কত ছিল? 4 মাস ছিল, সরি, হ্যাঁ 4 মাস, হ্যাঁ হ্যাঁ, কারণ তখন তো হসপিটাল থেকে গেছে। 4 মাস বয়স ছিল। ওই তখন ভরা লকডাউন, মানে রাস্তাঘাটে একটা শিয়াল কুকুরও নেই। অনেক কষ্ট করে একটা মানে একটা ইলেকট্রিক টোটো যেটা হয়, যেটা যেটা এখানে চলে, ধরে মেয়েকে নিয়ে বেরিয়ে গেলাম। সেই যে বেরিয়ে গেলাম মানে তাদের মানে লটারি, মানে তাদের কাছে একটা লটারি পাওয়া হয়ে গেল, যে আমি অ্যাটলিস্ট বেরিয়ে গেলাম। তো জাস্ট বেরিয়ে গেলাম, তারপরে অনেক হোটেল খোঁজাখুঁজি করলাম, কিছুতেই পেলাম না, মানে আমার বন্ধুরাও সাথে ছিল। কোথা থেকে আর পাবো, রাস্তা তখন প্রচন্ড মানে ভরা লকডাউন তখন, চারিদিকে ফোন টোন করে কোথাও কিছু নেই। আলটিমেটলি তখন এই শ্বশুর বাড়িতেই উঠতে হলো আমাকে, মানে ইয়ে করে। তো তারাও যদি অনেক সাপোর্ট করেছিল আমাকে, মানে অ্যাটলিস্ট মেন্টালি যেটা আমার প্রয়োজন করেছিল। তো সেই তারপর থেকে বিগত 4 বছর ধরে টুকটাক হেনা তেনা, মানে আমার নামে এবং আমার ওয়াইফের নামে, মানে আমাদের নামে বেসিক্যালি, আমার আর শ্রাবণীর নামে আলাদা করে তো কিছু না। তো এদিক ওদিক আত্মীয় স্বজনদেরকে আমার নামে অনেক আজে বাজে কথা বলছে, অনেক আজে বাজে কথা বলেছে, যে আমি দেখি না দেখি না দেখি না দেখি না। কিন্তু জানি না কেন এই কথাগুলো বলতো, আমি যদি নাই দেখে থাকতাম তাহলে বাড়ির এত সমস্যা এত প্রবলেম আমি কি করেই জানতাম। যখন যখন বাবার হসপিটালাইজ হয়েছে, তখন তখন যেভাবে পেরেছি প্লেনে করে এসেছি, ট্রেনে করে এসেছি, যখন যেরকম হয়েছে নিঃস্বার্থভাবে তো আমি এসেছি। এসে হসপিটালে থেকেছি, বাড়িতে যাওয়া আমার তখন ইয়ে ছিল না, এসেছি, এসে পৌঁছে দিয়েছি। মারও হয়েছে, মার ক্ষেত্রে যখন যেরকম হয়েছে আমি এসেছি, সেটা এইবারই আসতে পারিনি। তো এই জিনিসগুলো বিগত এই 4 বছর ধরে চলে গেল। মানে কথাবার্তা হতো বাবা মার সাথে, কথাবার্তা ফোনে হতো, তারপরে লাস্ট মাসে, মানে জুন মাসে আমি সরি একটা জায়গায় স্কিপ করে গেলাম আমি। তারপর বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর অনেক করে তখন আমাকে বললো যে বাড়িতে আয় বাড়িতে আয় বাড়িতে আয়। তো ঠিক আছে, তখন যেহেতু লকডাউন ছিল, বললাম ঠিক আছে তাহলে আমি বাড়িতে আসবো। বাড়িতে এসে শুধু আমি রাতটুকুন থাকবো, রাতটুকুন থেকে চলে যাবো। এটা কিন্তু অনেক পুরনো বলছি, মানে পুরনো কথা, মানে মার শরীর খারাপের অনেক আগেকার কথা এটা। তো ঠিক আছে, আমি রাতটুকুন থাকতাম, রাত্রি 10টা নাগাদ বাড়ি যেতাম। আমার যেহেতু রাতে অফিস থাকতো, সেই অফিস করে আমি রাত্রি এইসব ভোরবেলা, ভোরবেলা না, ওই 12টা নাগাদ বেরিয়ে যেতাম। এই যে কয়েকটা ঘন্টা থাকতাম, ভোরবেলা যে, সরি 12টা নাগাদ যে বেরিয়ে যেতাম, আমি খেয়ে বেরোতাম। তো তারপর ওই যে বাড়িতে আসছি, অ্যাটলিস্ট 5-6 ঘন্টা হলেও তো আমি থাকছি, সেটাও তাদের হজম হলো না। কি করা যায় কি করা যায় কি করা যায়। পরের দিন যে আমি খেয়ে বেরোতাম, সেখানেও খাওয়ার সময় টুকটাক একটা কোনো মন্তব্য, টুকটাক একটা কোনো খোঁচাচ্ছে আমাকে খোঁচাচ্ছে আমাকে।
যেটা আমাকে কিন্তু মা বাবা খোঁজাচ্ছে না, আমাকে বৌদি খোঁজাচ্ছে, এদিক ওদিক এদিক ওদিক যার সাথে, মানে আমার মুখের সামনে বলছে না, এদিক ওদিক ধুমধাম করে আওয়াজ করে একটা কোনো করলো। তো আমি আর কোনো ঝগড়াঝাটি করলাম না, ঠিক আছে আমি খাওয়াটাও বন্ধ করে দিলাম, ঠিক আছে আমার খাওয়ার অভাব হবে না। তো ঠিক আছে হয়ে গেল। তারপরে তো দেখছে ঠিক আছে খাওয়াটা বন্ধ হয়ে গেল আমার, বাড়িতে তো অ্যাটলিস্ট থাকছে 7-8 ঘন্টা, মানে রাত্রে তখন তো থাকছে, সেটাও করা যাবে না। তারপরে ওই টুকটাক মন্তব্য করে 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 একটা দিন এমন হলো যে রাত্রি 12টার সময় আমাকে জিনিসপত্র নিয়ে বেরিয়ে আসতে হলো। তারপরেও মানে যাই হোক, মানে দিন দিন বিগত এই জিনিসগুলো, মানে আমার বাবা মার খুব সাপোর্ট ছিল জন্যই আজকে মানে শেষ জীবনে এসে তাদেরকে মানে এই জিনিসগুলো পাচ্ছে, মানে কি বলবো পাচ্ছে, মানে এই জিনিসগুলো শেষের দিকে ভোগ করতে হলো। মানে মানুষ একটা টাইমে ভুল করলে তো তার সাথে এই জিনিসগুলো হয়, তাদের সাথে যখন সেম জিনিসগুলো হওয়া শুরু করলো তখন তারা আস্তে আস্তে রিয়ালাইজ করলো আচ্ছা ঠিকই তো, মানে যা দিয়েছি আমি সেটাই পাচ্ছি উল্টো রিভার্ট করে, রিভার্স হয়ে। একটা কথা আছে না, এভরি অ্যাকশন হ্যাজ অ্যান অপোজিট অ্যান্ড ইকুয়াল রিয়াকশন। মানে যা আমি একজনকে দিয়েছি সেই জিনিসগুলোই আমি আমার শেষ জীবনে পাচ্ছি, সেই জিনিসগুলোই পেয়েছে। যাই হোক বাবা তো পাচ্ছে, পাবেই এখন। তো এই করে করে সেই হয়ে গেল, বেরিয়ে গেলাম। বেরিয়ে গিয়ে তারপরে তো তড়ি ঘড়ি করে একটা ফ্ল্যাট কেনা হলো কলকাতায়। মানে এখন মনে হয় যে সত্যি তো সেই সময় ঝামেলাটা হয়েছিল জন্য একটা তড়ি ঘড়ি করে একটা ফ্ল্যাট কিনতে পেরেছি কলকাতায় বড়। এই ঝামেলা না হলে হয়তো ভাড়া বাড়িতেই আমরা বছরের পর বছর যেরকম থেকে গেছি সেই ভাড়া বাড়িতেই থাকতাম। যাই হোক তড়ি ঘড়ি করে ফ্ল্যাট কেনা হলো। ফ্ল্যাট কেনার সময় অনেককে সবাইকে আত্মীয় স্বজনকে বলা হয়েছিল, কেউ আসেনি ইনফ্যাক্ট। মানে তাদের মুখের কথা শুনে আমি অবাক হয়ে গেলাম, মানে কিভাবে মানে ব্রেন ওয়াশ করা হয়েছে মানে আমাদের নামে। তখনও কিন্তু আমরা কোনোদিন কাউকে কিছু বলিনি, মানে বেসিক্যালি আমার বাবা মা এবং দাদা বৌদি যেটা করেছে আমাদের নামে চারিদিকে নোংরা আজে বাজে কথা শুনিয়ে, সেটা অফলাইনে করেছে। এখন তো ডিজিটাল জামানা, আমরা যেটা করছি সেটা অনলাইনে করছি, মানে কিছুই না। তারা এদিক ওদিক আত্মীয় স্বজনকে মানে অফলাইন ওভার দ্য ফোন কথা ছড়িয়েছে আমাদের নামে, আর আমরা সেটা ওভার দ্য ফোন মানে ডিজিটালি করছি ইউটিউবের থ্রুতে। সেই সব করা হয়েছে কাটো। তারপর এই করে 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 বিগত 4 বছর হয়ে গেল। বাড়ি কিনলাম, বাড়ি কিনে গৃহপ্রবেশ করলাম। গৃহপ্রবেশ গৃহপ্রবেশ করে যখন সবাই আত্মীয় স্বজনকে মানে ইনভাইট করা হলো, কেউ এলো না, যেহেতু বাড়ি থেকে স্ট্রিক্ট ইনস্ট্রাকশন দেওয়া ছিল কেউ যাতে না যায়। তো স্বাভাবিক তারাও ঘোড়া ডিঙিয়ে ঘাস খাবে না। এসেছিল টোটন, আচ্ছা হ্যাঁ, ডোডনরা এসেছিল, হ্যাঁ ডোডন এসেছিল, আমার এক বোন। ওরাই শুধু ওরাই শুধু একমাত্র এসেছিল। ওরা যেহেতু কারোর ধারেও থাকে না, কারোর পাশেও থাকে না, জানে যে মানে ওর ধারে কাছে ওর রিলেটিভ রক্ত বলতে আমি একমাত্র আছি কুট্টিদা, তাই ও আমার সাথে সবসময় সপ্তাহে সবসময় যোগাযোগ রাখে আমার সাথে। তো যাই হোক ওরাই এসেছিল। এই করতে করতে 4টা বছর কেটে গেল, তখনও কোনোদিন কাউকে কিছু বলা হয়নি। তারপর শুরু হলো গত বছর মার শরীর খারাপ, সেটাও আমি জানতাম না বলতে আত্মীয় কোনো একটা রিলেটিভের সূত্রেই জানা হলো, আমাকে জানানো হয়নি। তাই বলে কিন্তু এই না যে তখনও বাবা মার সাথে যোগাযোগ ছিল না, বাবা মার সাথে আমার যোগাযোগ ছিল। খুব ফ্রিকুয়েন্টলি কথাবার্তা না হলেও মাঝে মধ্যে সপ্তাহে অ্যাটলিস্ট একদিন করে কত কথাবার্তা হতো। তো হঠাৎ করে এই মার্চ মাস থেকে একদম পুরো গুটানো শুরু করে দিয়েছে নিজেকে, একদম কথাবার্তা বন্ধ করে দিয়েছে। সেটা করেছি কেন আমি জানাচ্ছি কিছুক্ষণের মধ্যে। তো যাই হোক হঠাৎ করে শোনা হলো যে মার প্রচন্ড শরীর খারাপ, মাকে চেন্নাই নিয়ে যেতে হবে। তো ঠিক আছে, আমি তখন বাবাকে ফোন করলাম, বাবাকে বললাম যে এই ব্যাপার, চেন্নাই কেন নিয়ে যাওয়া হচ্ছে না। তখন বলছে না তোর দাদার প্রচুর কাজ, এত নতুন কাজ ধরেছে, নতুন কাজ ব্যবসা শুরু করেছে। যাই হোক ওর তো ব্যবসা তো সিজনাল ব্যবসা, 6 মাস পর পরই ওর নতুন ব্যবসা আসা শুরু হয়। তো শুরু করেছে। তাহলে ঠিক আছে, যখন হবে না, ও পারছে না, তাহলে ঠিক আছে আমি নিয়েছি, আমাকে 7টা দিন 6টা দিন সময় দাও। কারণ আমার এখানে তো বলতে পুরুষ মানুষ বলতে আমি একা। আমি যদি 7 দিন না থাকি, আমার মেয়েকে স্কুলে নিয়ে যাওয়া দাওয়া কেউ নেই, বাজারঘাট করার কেউ নেই। তো আমাকে 7টা দিন সময় দাও, আমি সেইভাবে একটু অ্যারেঞ্জমেন্ট করে দিই যাতে অ্যাটলিস্ট আমি না থাকলে অ্যাটলিস্ট মানে সংসার মানে চালানোর মানে শ্রাবণীর যাতে কোনো অসুবিধা না হয়। আমি একটা রিক্সা ঠিক করে দিতাম, সেই রিক্সা মাম্মামকে দিয়ে আসতো নিয়ে আসতো, বা শ্রাবণীর সাথে থাকতো, রিক্সাটা ঠিক করতে হবে, সেই হাটঘাট বাজার ফাজার কাজের লোক তো থাকেই। যাই হোক অ্যাটলিস্ট আমি সেরকম ভাবে সেট আপ করে দিতাম যাতে 10-15 দিন 2 সপ্তাহ দেরি হলেও অ্যাটলিস্ট মানে আমার কোনো অসুবিধা হবে না, অ্যাটলিস্ট আমার এই পিছন দিকে টান থাকবে না। কারণ আমার তো হেল্পিং হ্যান্ড বলতে আমি, আর আমার পেছনে দাঁড়ানোর কেউ নেই। আমাকে 7টা দিন 6টা দিন সময় দাও, আমি করে দিচ্ছি। যেই এই কথাটা, এটাই আমার বাবার সাথে ফাইনাল কথা হলো, যেই এই কথাটা তাদের কানে পৌঁছালো যে হ্যাঁ আমি নিয়ে যাচ্ছি, ব্যাস উইদিন 3 দিনের মধ্যে তার কাজ বাজ সব ভুলে গিয়ে নিয়ে চলে গেল। কখনো কখনো হাসিও পায়, মানে এটা কমেডি চলছিল, মানে আর বাদ বাকি লোকজনকে তো দেখাতে হবে।
লোকজনও তাই বুঝলো যে হ্যাঁ আমি নিয়ে যাইনি, সে নিয়ে চলে গেল। তার মাঝখানে যেই জিনিসটা, যে কিন্তু গ্যাপের কথাগুলো কিন্তু কেউ জানে না, যে এতদিন ধরে তার কাজের জন্য নিয়ে যাওয়া হচ্ছে না। যেই আমি বললাম যে ঠিক আছে আমি নিয়ে যাবো, 7 দিনের মধ্যে তাদের একটা তড়িঘড়ি করে নিয়ে চলে গেল। ঠিক আছে নিয়ে গেল, আমি এই নিয়ে আর কোনো জল ঘোলা করিনি। ঠিক আছে নিয়ে গেল গেল, মার চিকিৎসা হওয়াটাই আগে মেইন প্রায়োরিটি কাজ। কি ঝামেলা হচ্ছে না হচ্ছে সেসব অতটা প্রায়োরিটি না। চিকিৎসা হচ্ছে, ডাক্তার দেখানো হচ্ছে, তো ওখানকার ডাক্তারও অ্যাজ ইউজুয়াল মোরাললেস একই কথা বলবে। এখানকার যে সিনিয়র কনসালটেন্ট বলেছেন নেফ্রো, একই কথা বলবো, নতুন করে কিছু ওষুধ বা নতুন করে কিছু ট্রিটমেন্ট কিছু বলেনি। তখনও বার ডায়ালিসিস চালু হয়নি। চালু হয়নি ইন দ্য সেন্স, মানে প্রয়োজন পড়েনি, ওষুধে ঠিকঠাক চলছিল, ওষুধেই ঠিকঠাক চলছিল, পরে নেই। কিন্তু তার মাঝখানে আমি জুন মাসে গিয়েছিলাম গত বছর, মার তখন প্রচন্ড শরীর খারাপ। তখন আমি কোথা থেকে ইয়ে মানে খবর পেলাম যে হিমস বলে চণ্ডীগড়ে যেটা আছে, এই আয়ুর্বেদিক সামথিং, তো সেখানে অনেকে ভালো হয়েছে শুনেছি, ডায়ালিসিসের প্রয়োজন পড়ে না। সেই আমি তখন বাড়িতে গেলাম ইন দ্য সেন্স, তখন বাড়িতে একা ছিল মা বাবা, তার জন্যই বাড়িতে গিয়েছি। না হলে আমাকে তো স্ট্রিক্ট ইনস্ট্রাকশন ছিল যে আমি ওই বাড়িতে যাতে না পা রাখতে পারি, মানে বাবা মা দেয়নি, ছিল না জন্যই তখন আমি গেলাম, মাকে শিলিগুড়িতে নিয়ে গেলাম, হিমসের ওষুধ দিলাম, হিমসের থেকে ডাক্তার দেখালাম, প্রচুর টাকার ওষুধ কিনে কিনে দিলাম, তারপরে চলে গেলাম। তো ওই সময় বাড়ি ফাঁকা ছিল, কারণ তখন ওই মানে তখন যাওয়া হয়েছিল ছেলের বড় উপরে একটা বার্থডে সেলিব্রেশন করার জন্য, আউট অফ স্টেশন ছিল তারা। তো যাই হোক ওই টাইমটায় মানে তো মার শরীর তখন প্রচুর খারাপ ছিল, কারণ বাবা তখন রাতের পর রাত জেগে থাকতো মার জন্য, কারণ মার তখন শ্বাসকষ্ট হচ্ছিল। শ্বাসকষ্ট হচ্ছিল মানে বডিতে জল জমা শুরু করেছে। তো এই টাইমটা দিনের পর দিন অনেক সময় তারা থাকতো না, প্রপার ভাবে টেক কেয়ার করা হতো না, জন্যই মার আস্তে আস্তে ডায়ালিসিসটা মানে আলটিমেটলি মানে লাস্ট অপশন হয়ে গেল। থাকতো না কারণ ওই টাইমটায় তখন প্রচন্ড ভাবে প্রেশার ক্রিয়েট চলছিল যে প্রপার্টি সব লিখে দিতে হবে, প্রপার্টি সব লিখে দিতে হবে। কারণ মানে এরকমও দিন গিয়েছে যে আমি হয়তো মানে ডায়ালিসিসে ওখানে মার জন্য মানে মাকে তো আমি নিয়ে যেতাম ইনিশিয়ালি, যতদিন আমি জলপাইগুড়ি ছিলাম প্রথম থেকে আমি নিয়ে নিয়ে যেতাম, মানে আমি গিয়ে ডাক্তারের সাথে কথা বলি, আমি ডায়ালিসিসের ওখানে সব ঠিক করি, কবে কোন সময় কিভাবে যাবে, কোন ওষুধ খাবে, কোন দিন কি মেডিসিন নেবে, কোন দিন কি ভ্যাকসিন নেবে, কোন ভ্যাকসিন জলপাইগুড়িতে পাওয়া যাচ্ছে না সেই ভ্যাকসিন ডক্টরের সাথে অল্টারনেট কথা বলে যে কোন অল্টারনেট মেডিসিন না হবে, সেই মেডিসিন কোথায় কম পাওয়া যাবে, এগুলো সবই আমারই মানে আমি করে দিয়ে গিয়েছিলাম। ইনিশিয়াল সেট আপটা আমি করে দিয়েছিলাম, আমি জানি এইসব। তো ওখানে তারপর আমি সেই ডাক্তারের কাছে মানে আমি হয়তো মানে মাকে নিয়ে যেতাম, 3 ঘন্টা 4 ঘন্টা যে ডায়ালিসিস চলতো আমি ওখানেই থাকতাম। তো এরকমও হয়ে গেছে যে বাবা আমাকে দুপুরবেলা ফোন করে বলছি কোথায় তুই, বললাম, আমি আবার কোথায়, আমি জানো আমি তো কোথায় থাকবো এই সময়, মা ডায়ালিসিস হচ্ছে, আমি পাশে বসে আছি, বাবা নিচে ঘোরাঘুরি করছি। কারণ 3-4 ঘন্টা তো অনেক সময় উপরে থাকতে ভালো লাগে না, তখন নিচে ঘোরাঘুরি করে। তো বলছি ঠিক আছে আমিও যাচ্ছি, কেন তুমি এখন এই সময় কেন আসবে না, আমি জাস্ট খেতে বসলাম, কানের সামনে আবার চেঁচামেচি অশান্তি, সব লিখে দিতে হবে, সব লিখে দিতে হবে। তো এরকম অনেক দিন গিয়েছে যে মানে আমার সাথে দুপুরবেলা হয়তো না খেতে পেয়ে উঠে পেয়ে চলে এসছে। তো তখন ওই টাইমটা খুব ঝামেলা হচ্ছিল। তারপরে একদিন হঠাৎ করে বাবা আমাকে ফোন করে বলছে, তখন আমি জলপাইগুড়িতে থাকা, যে আমাকে একটু ময়নাগুড়ি নিয়ে যাবি। এই কথাগুলো যখন শুনবে তারা অবাক হয়ে যাবে, যে আমি এই কথাগুলো কি করে জানি। ইনফ্যাক্ট তারা জানেও না, আজকে জানবে যখন এই ভিডিওটা দেখবে। যাই হোক আমাকে বলছে ময়নাগুড়ি আমাদেরকে বাসে তুলে দিবি, যে আহ, আমরা একটু ময়নাগুড়ি যাব। আমি তখন বললাম কেন ময়নাগুড়ি কেন যাবেন, না তো দাদা বৌদি রাগ করে বেরিয়ে চলে গেছে। তখন ওই টাইমটা চলছে, মানে প্রেশার ক্রিয়েট চলছে সম্পত্তি লিখে দেওয়ার জন্য। তা বললাম যে ঠিক আছে, বাবার যা অবস্থা, আমি এখন বাবাকে যদি বাসে তুলেও দিই বাবা তো উঠতেই পারবে না, ধাক্কা দিয়ে হয়তো লোক ফেলে চলে যাবে, ঠিক আছে আমিই নিয়ে যাচ্ছি। এই ভিডিওটা যখন শুনবে তারাও ভাববে যে এই কথাটা সেদিনকে আমি ছিলাম, তারা জানে না আজ অব্দি, কারণ অবভিয়াসলি বাবা মা তো বলেনি, আমি সেটা এক্সপেক্ট করিনি যে বলবে। শুনবে যখন তখন ওরাও অবাক হয়ে। তো ওই বৃষ্টির মধ্যে তখন আমি মার না বাবার তখন কারোর শরীর খারাপ ছিল, জ্বর ছিল, তো ওই বৃষ্টির মধ্যে আমি ময়নাগুড়ি নিয়ে গেলাম গাড়ি করে। গিয়ে 1 ঘন্টা 1.5 ঘন্টা প্রায় হাত জোর করে মানে ক্ষমা চাচ্ছে, ফোন করে বলছে, মানে বলছে চলে আয় চলে আয় চলে আয়। যাই হোক তারা তো আসলো না, তারপর আমি তাদেরকে নিয়ে চলে এলাম। এটা আমার এক্স্যাক্টলি ডেটটা মনেও পড়ছে না, কিন্তু যাই হোক তখন এটা মার অসুস্থর আগেকার ঘটনা। তো তখন থেকে এই টাইম গুলো চলে যাচ্ছে, তো এই করে করেই হয়ে গেল। তো যাই হোক লাস্ট যখন আহ, ওই ওই চেন্নাই থেকে নিয়ে চলে এলো, তারপরে তো আমি এই লাস্ট ইয়ার এই জুন মাসে হিমসের সব ওষুধ টষুধ কিনে দিলাম, তখন ওই সময় ওরা ছিল না।
তো এই টাইম পিরিয়ডটা খুব ক্রুশিয়াল টাইম পিরিয়ড ছিল, মানে মার তখন অলরেডি শরীর খারাপ হয়ে গিয়েছিল, বাট ডায়ালিসিস তখন চালু হয়নি, কারণ প্রয়োজন পড়েনি। ওই টাকাটায় মার প্রচন্ড নেগলিজেন্সি হচ্ছিল, তারা ইচ্ছা করে থাকছিল না, ইচ্ছা করে চলে যাচ্ছিল এদিক ওদিক, যাতে অ্যাটলিস্ট কোনোভাবে মানে পুরো প্রপার্টি লিখে দেয়, মানে পুরো প্রপার্টিটা লিখে দেয়। পুরো প্রপার্টি ইন দ্য সেন্স, মানে এটা যদি 10-20 লাখ টাকা, 30 লাখ টাকা, 40 লাখ টাকা, 50 লাখ টাকা বা 1 কোটি টাকারও প্রপার্টি হতো, তাহলে আমি কত প্রপার্টি কথাটা মেনশন করতাম না। কয়েক কোটি টাকার প্রপার্টি জন্য প্রপার্টিটা আমি মেনশন করছি, নাহলে প্রপার্টির কথাটা মেনশন করতাম না। তো যাই হোক, তখন ওই পিরিয়ডে ওই টাইম পিরিয়ডটা চলছিল। তো এই করেই দিনগুলো তখন চলছিল। মানে এরকমও টাইম গিয়েছে যে মানে মানে ঠিক কিভাবে অযত্ন হয়েছে ওই টাইম পিরিয়ডটা, ওই ইনিশিয়াল টাইম পিরিয়ডটা প্রচন্ড অযত্ন হয়েছিল জন্যই তারপরে লাস্ট অব্দি ডায়ালিসিসে গিয়ে আটকাতে হলো, যে যেখানে ডায়ালিসিস খাবো না মা, তুমি খাও এটা। ডায়ালিসিস মাকে দিতে বাধ্য হলো ডাক্তার, যার কিছু উপায় নেই, ডায়ালিসিস এবার চালু করতে। সেরকমই টাইম গিয়েছে যে রাত্রিবেলা ফোন করে মানে মা বলছে যে আমাদেরকে খেতে দেয়নি, খেতে দেয়নি, হ্যাঁ খেতে দেয়নি। আর আমি আর তোর বাবা যখন খেতে যাই তখন দেখি খাওয়ার নেই। আমি বললাম বাবা, খাওয়ার নেই মানে কেন, খাওয়ার লোক কি ঠিকভাবে রান্না করেনি? তো বলছে না, সবই তো তারাই মেপে ঝুঁকে দেয়, সেই হিসাবেই রান্না করে। আরে অদ্ভুত কথা, বাড়িতে এতগুলো কাজের লোক, একটা ঠিকা কাজের লোক, একটা রান্নার লোক, একটা তোমার আয়ামাসির লোক, এতগুলো কাজের লোক, সব তোমরা টাকা দিচ্ছ, আর তোমাদের জন্যই রান্না নেই, তোমার জন্য। হ্যাঁ হ্যাঁ, কি করবো, আমার এখন খুব খিদা পেয়েছে, কি করবো? বলে ঠিক আছে। আমি ভালো কথা, তখন আমি ঘড়িতে দেখলাম না এখনো টাইম আছে, তখন সাথে সাথে সুইগি বা জোম্যাটোতে করে আমি ফটাফট খাবার অর্ডার করে দিলাম। তারপরে মা বললো খাওয়া। এরকম 3-4 দিন হয়েছে। 3-4 দিন হওয়ার পর থেকে তারপরে ব্যাপারটা হয়তো নর্মালাইজ হয়েছে, আমি জানি না, তারপরে ব্যাপারটা নর্মালাইজ হয়েছে। তো তখনও আমার সাথে বাবা মার রেগুলারিটি একটা ছিল, কথাবার্তা রেগুলারিটি, মানে সপ্তাহে অ্যাটলিস্ট 2-3 দিন ভাবে এরকম কথা বলতো। মেইন কথাটা হচ্ছে মার্চ মাস, এবছর মার্চ মাস থেকে আমি নিজেকে প্রচন্ড গুটিয়ে নিয়েছি, আইসোলেটেড করে নিয়েছি, মানে বাবা মার সাথে সেরকম কথা। মাঝে তো গত বছর এনজিও, তারপরে আচ্ছা থানায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, এনজিওর কথাটা, হ্যাঁ। হঠাৎ করে এনজিওর কথাটা বললো জন্য একরকম অ্যাকচুয়ালি এত কথা জমে আছে যে কোন কথা থেকে কোন কথায় বলবো সেটাও আমার মানে ইয়ে হচ্ছে। যাই হোক, তো হঠাৎ করে একদিন বাবা আমাকে ফোন করে বলে, তুই আমাকে জলপাইগুড়ির এনজিওর কোনো নাম্বার থাকলে আমাকে দে। কারণ বাবা মা ভালো করেই জানে যে জলপাইতে আমার এনজিওর সাথে প্রচুর চেনা জানা, কারণ মাঝে মধ্যেই ফেসবুকেও বা লোকাল নিউজ চ্যানেলে দেখে যে আমি আর শ্রাবণী প্রচুর ডোনেশন করি, বাচ্চাদেরকে খাওয়াই, প্লাস যেখানে যেখানে মানে এনজিওদের কাজ হয় সেখানে সেখানে আমরা খুব পার্টিসিপেশন করি, খুব অ্যাক্টিভ, মানে আমরা রোল করতাম। আমি শ্রাবণী তো করতাম, করার সাথে সাথে মাম্মাম তো থাকতোই একটা টাইমের পর। তো এটা খুব ওরা ভালো করে জানে এবং দেখেওছে ইনফ্যাক্ট। তার জন্য হঠাৎ করে বলে এনজিও দিয়ে কি করবে? তখন আমি বললাম যে না, এনজিও দিয়ে কি করবো, কারণ এখন যা অবস্থায় হঠাৎ করে যদি তোর মার কিছু রাত বেরাত কিছু হয়ে যায়, ওরা তো কিছু করবে না, তখন তো তাদেরকেই বলতে হবে। তখন আমি ভাবলাম যে ঠিক আছে, আমি নাম্বার দিচ্ছি, আমি একটু চিন্তা করে নিই, তোমাকে নাম্বার দিচ্ছি। কিন্তু আমি নাম্বারটা দেইনি আলটিমেটলি, কারণ এনজিও কে দিলে জিনিস জানালে খুব জিনিসটা বাজে হবে। কারণ যা জলপাইতে দুটো এনজিও, বড় এনজিও আছে, তাদের সাথে আমার এত ভালো পরিচিত, তাদের কাছে যদি এরকম হতো তাহলে এটা খুব ব্যাপারটা আজে বাজে জায়গায় পৌঁছে যেত। তার জন্য আমি দিইনি। কিন্তু কিছুদিন পর দেখি এনজিওর কথাটাও বন্ধ হয়ে গেল। তারপরে হঠাৎ করে শুনি যে আমার দাদাও এনজিওর কথাটা জানতে পেরেছে কোনোভাবে, যে আমি এনজিওর নাম্বার দেবো না, এরকম একটা। আমি অবাক হয়ে গেলাম, কথাটা তো হলো এইভাবে, কিভাবে নাম্বার কিভাবে জানলো? তারপরে আস্তে 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 হঠাৎ করে একদিন, তারপরে হঠাৎ করে একদিন মানে মামা বাড়ির কাছ থেকেই শুনতে পারি যে তোর কি করে বলবে, তোর মার ফোনে তো কল রেকর্ডার লাগানো ছিল, কি কনভারসেশন কি হতো সব তো তোর দাদা বৌদি শুনতো। এটা আমি পরে মামা বাড়ির কাছ থেকে শুনতে পারি যে কল রেকর্ডার লাগানো। জানলাম আচ্ছা, মানে এই জায়গাটা এখন এই জায়গায় পৌঁছে গেছে, কল রেকর্ডার লাগানো আছে ফোনে, যে কিভাবে কি কথা হচ্ছে না হচ্ছে সব শুনছে। আমি যে ইনিশিয়ালি প্রথমে এই কথাটা বললাম না, যে এই যে আমি শ্রাবণী এত কথা বলছে বা আমি এত কথা বলছি, মানে আমি চাই আজকে আমার আসার মেইন উদ্দেশ্য যাতে শ্রাবণী খারাপ না হোক বলতে শ্রাবণীকেও, মানে আমার কিছু কলেজের বন্ধু বান্ধব বা শ্রাবণীর স্কুল টিচার বা বন্ধু বান্ধব বলছে যে এত কিছু করার কি প্রয়োজন, এত কিছু করার প্রয়োজন, কারণ এত বছর তো আমরা বন্ধ ছিলাম, আজ এবার আমাদেরকে জানা উচিত। আমার দাদা বৌদি বাবা মাও এই জিনিসগুলো করেছিল, কিন্তু অফলাইনে করেছিল, আমরা সেটা অনলাইনে করছি। আমাদের রিলেটিভ আত্মীয় স্বজনদের কিন্তু কারোর কিন্তু এই নিয়ে কোনো সমস্যা নাই, কারণ কারণ তারা জানে যে যা যা জিনিসগুলো ঘটনা হয়েছে অ্যাটলিস্ট তাদের সবার জানা উচিত। মানে অ্যাটলিস্ট আমার মা বাড়ি তো খুব আমার আমার প্রতি খুব ফুল সাপোর্ট আছে, মানে আমার মার বাপের বাড়ির দিক থেকে খুব সাপোর্ট আছে। সাপোর্ট যদি নাই থেকে থাকে তাহলে আমার বাবার
মানে লতা পাতা যারা আছে তাদেরই, কারণ তাদেরই অনেক মানে মাঝখান থেকে ফোড়ন কাটার অনেক স্বভাব আছে। ওরে যাই হোক, আমি সেই মানে টপিকে যেতে চাই না। তো এই করেই তো যাই হোক দিন গেল। তো লাস্ট ওই মার্চ এপ্রিল মাস থেকে যে আমি হঠাৎ মানে এপ্রিল মাস অব্দি সব, সরি মার্চ মাস অব্দি সব ঠিক ছিল, বাবা মার সাথে মানে কথাবার্তা ছিল। মার ফোনে রিচার্জ, বাবার ফোনে রিচার্জ, রিচার্জ দিয়ে মনে পড়ে ইনফ্যাক্ট আমার দাদা তো জানেই না তাদের কোন কানেকশনের সিম আছে, রিচার্জ তো ভুলে জানেই না কত টাকা রিচার্জ করে। যাই হোক আমার প্রয়োজনে এই জানা কি আছে, এগুলো তো আমি করে দিতাম। মানে বহু বছর আমি 2010 থেকে বাবা আমার ফোনের ফোন কিনে দেওয়াতে রিচার্জ থেকে এই দায়িত্বটা আমারই ছিল, প্লাস আরো অনেক কিছুই করতাম, ইলেকট্রিক বিল, ল্যান্ডলাইনের বিল, হানা টানা, এগুলো অনেক কিছুই করতাম। যাই হোক ওইসব আমি বলতে চাই না, কারণ যা করেছি করেছি। আমি আমার বাড়ির জন্য করেছি, ভালোবাসার জন্য করেছি, মানে ভালোবাসার টানে করেছি। তো সেই সব আমি বলতে চাই না যে আমি কি করেছি না করেছি। তো যাই হোক, তো এই এখন চলতো, করতে 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 হঠাৎ করে যখন দেখি মার্চ মাসে আমি জানতে পারলাম কোনো এক মারফতে যে জানুয়ারি মাসে সব সম্পত্তি ইচ এন্ড A to Z, A to Z গোটা প্রপার্টি, মানে গোটা প্রপার্টি মানে কয়েক কোটি টাকার প্রপার্টি সব করে নিয়েছে। তারপরে থেকে যখন আমি এতটাই খারাপ লেগেছে যে আমাকে জানালো না, ইয়েও করলো না, কিছু বললো না, এতটাই খারাপ লেগেছিল, তারপর থেকে আমি প্রচন্ড আইসোলেটেড এবং আলাদা হয়ে গেছি এবং ডিট্যাচ হয়ে গেছি বাবা মার থেকে। ঠিক আছে, তাদের টাকা তারা কি করেছে, জলে দেবে না ফেলে দেবে, অ্যাটলিস্ট তাদের নিজস্ব ব্যক্তিগত ব্যাপার, কিন্তু অ্যাটলিস্ট আমাকে জানাতে পারতো, আমাকে যেটা কনসার্ন নিতে পারতো, সেই জায়গাটাই খারাপ লাগতো। তো সেখান থেকে আমি তখন অত আস্তে আস্তে কথা বলা কমে গেছে, কারণ সেখানেও আমার কোথাও না কোথাও একটা রাগ অভিমান লুকিয়েছিল যে তোমরা এই জিনিসটা করলে আর কেউ না জানুক, তোমরা তো নয় আত্মীয় স্বজনকে সব বলে রাখছো আমি খারাপ আমি খারাপ, ঠিক আছে, বাট সত্যিটা কি তোমরা, তোমাদের থেকে তো ভগবান আর তোমরা ছাড়া তো কেউ জানতে না যে আমি কি করেছি না করেছি। অথচ আয়া মাসি নিয়েও তো একটা সমস্যা হয়েছিল সেই টাইমে। আড়াই মাসে নিয়ে যেটা সমস্যা হয়েছিল সেটা ফালতু আমার বাবাকে নিয়ে যাই হোক বলে, তা সেটা আর ইয়ে করতে চাই না মানে। তারপরে এখানে মেইনাতে লোক পাঠিয়ে পাঠিয়ে ও কাগজপত্র আনতে আচ্ছা আচ্ছা হতো। আচ্ছা, হ্যাঁ তারপরেও তো মানে আমি মানে কি বলবো আর। আমি যেরকম একটু আগে যেরকম প্রথম প্রথম বললাম যে আমার এই জলপাইগুড়িতে মার যখন ডায়ালিসিস শুরু হলো, ওই ডায়ালিসিস কখন থেকে কখন চালু হবে, তারপরে বাবার এই মেডিক্লেম হ্যানা ত্যানা সব আমি করে দিতাম, সব আমি করে দিতাম। ইনফ্যাক্ট আমি যখন থাকতামও না, আমার বন্ধুরা করে দিত, আমার বন্ধুদেরকে দিয়ে দৌড় করাতাম হসপিটালে যে মেডিক্লেমটা প্রতি মাসে রিনিউ হয়ে গেছে, যা গিয়ে ডাক্তারের সাথে কথা বল, রিনিউ কর, রিনিউ করে যে রিনিউয়ালের যে কাগজটা আছে, ফর্মটা আছে, তুই চুপ করে গিয়ে বাবাকে গিয়ে দিয়ে আসবি, কেউ জানি না জানতে, কেউ বলতে গেলে আমার দাদাই না জানতে পারে যে এই জিনিসগুলো হচ্ছে, কারণ তারাও ভালো করে জানে যে সবার সামনে। তো আমারই এক বন্ধু বাই মিস্টেক হট করে গিয়ে কলিং বেল দিয়ে দিয়েছে, ওকে বারংবার বলা সত্ত্বেও ভুল করে করে ব্যাস জানতে পেরে গিয়েছে যে এগুলো বিহাইন্ড দ্য সিন এরকম চলছে, আমি লুকিয়ে লুকিয়ে জিনিসগুলো করছি এবং তারাও লুকিয়ে লুকিয়ে আমার সাথে যোগাযোগ করেছে। তারপরে তো বিশাল অশান্তি এই নিয়ে হানা টানা, তারপরে আবার সেই কথাবার্তা কিছুদিন ধরে বন্ধ। কিছু মানে কি বলবো মানে, আত্মীয় স্বজনদের মধ্যে কেউ যদি আমার ফেসবুকে একটা লাইকও করতো না পোস্টে, তাদেরকে কম কথা শুনতে হয়েছে। মানে আমি তার আর নাম নিচ্ছি না, কারণ সে খুব দুঃখে কষ্টে কথাটা আমাকে বলেছিল, নাম নিলে আবার এত আমাদের সাথে কিসের পিড়ি। এত আমাদের সাথে কিসের পিরিত হতো না কথা, তার নাম নিচ্ছি না, কারণ তার নাম নিলে তার সাথে আবার মানে ঝামেলাঝাটি শুরু করে দেবে। তো যাই হোক এই করে করেই চললো। এই মার্চ মাস থেকে যখন আমি জানতে পারলাম যে জানুয়ারি মাসে সব এগুলো হয়ে গিয়েছে, তারপরে থেকে আমি নিজে নিজেকে আইসোলেটেড করে নিয়েছি, মানে লিমিটেড করে নিয়েছি। আর অতটা আমি বাবা মার সাথে কথা বলতাম না, কারণ ঠিক আছে ছেড়ে দাও, মানে খুব খারাপ লেগেছিল, একটা রাগ অভিমান ছিল। তো মাসে হয়তো একবার কি দুবার কথা হতো, এর বেশি আর কথা হতো না। এবার ঠিক আছে, যখন তারা যেটা ভালো মনে করেছে করুক। আর এরপরে জানি আমি বলেছিলাম এরপরে যদি কোনো দিন কোনো প্রয়োজন পড়ে অ্যাটলিস্ট আমাকে বলো না, আমাকে আর আমার কাছ থেকে কোনো সাহায্য বা হেল্পের কোনো এক্সপেক্ট করো না। এখন লোকজন হয়তো ভাবে হ্যাঁ জাস্ট বিকজ টাকা পয়সা দেয়নি দেয়নি তার জন্য আমি এক্সপেক্ট করি না, সে হয়তো সে ভাবলে ভাবতে পারে। শেষের দিকে তো মা দিতে চাইছিল, যেটা নিয়ে মাকেও বাবা অনেক কথা শুনিয়েছিল, 50,000 টাকা পাঠিয়ে। ও আচ্ছা আচ্ছা তো আচ্ছা আচ্ছা। তারপরে আমি সব দিয়ে দিলাম। না ওগুলো আর বলে কি বলবো, মানে 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 মা কখনো তো এই কখনো কষ্টটা মনে রেখেই চলে গেছে। শেষের দিকে তো মা বারবার করে বলেছিল, যেটাতে মাকে বারবার করে বাবাও একটা বলছিল যে শুনে নিলে তো, শুনে নিলে তো। তখন তো মার মানে কথাবার্তা বলার মানে ইয়ে নেই, কি বলে অবস্থা নেই, শুনে নিলে তো মানে মা তো ওই দুঃখেই চলে গেল যে মানে মানে শেষের দিকে মানে মা শুধু সারাদিন হয়তো আমার নামই করতো, কুর্তি 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 করেই চলে গেল। আর তার থেকে দুঃখে কষ্টে চলে গেল যে খালি হাতে চলে গেল, খালি হাতে চলে গেল, আর একটা রাক্ষসকে চাপের চাপের বসে একটা রাক্ষসের হাতে সবকিছু দিয়ে চলে গেল। যে রাক্ষস জানি না আদৌ কোনো
মানে সেটাকে ইয়ে করতে পারবে কিনা, মানে মানে জিনিসটাকে ভালোভাবে রাখতে পারবে কিনা, কারণ তার তো কোনো মানে ক্ষমতা নেই এত টাকা এত প্রপার্টি কোনোদিন অর্জন করার, সব তো মানে চেয়ে 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 করেছে। তো যাই হোক, সে যদি রাখতে পারে সে কেন, তার সেকেন্ড জেনারেশনও বসে খাবে। সেকেন্ড জেনারেশন যদি ধরে রাখতে পারে তা ঠিক আছে, যদি রাখতে পারে। কিন্তু কি বলতো, একটা কথা আছে না, যে মানে হারামের টাকা কারোর হজম হয় না, তো আমিও সেটাই এক্সপেক্ট করি, হারামের টাকা হজম হবে না, হারামের টাকা তারও হজম হবে না। তো যাই হোক, আর আমি আর এর চেয়ে বেশি মানে এই ড্রেস পরে আমি আর মানে মুখ দিয়ে কোনো বাজে নোংরা কথা বলতে চাই না বা বলবো না, কারণ সেটা শোভা দেয় না। মানে এই ড্রেসের পরে এইসব বাজে কথা বলা উচিত না, নোংরা কথা বলা উচিত নয়। তো এই লাস্ট মার্চের পর থেকে আমি নিজেকে আইসোলেটেড করে নিয়েছি, বা আমাকেও বলে দিয়েছি যে এরপরে কিন্তু আমাকে আর কোনো কিছু ফোন করে বলো না যে এটা করে এই হবে, ওটা করে এই হবে, এটা লাগবে ওটা লাগবে, খাবার দাবার পাচ্ছ না, মানে আমাকে তোমাকে নিয়ে এই আজে বাজে কথা বলে। তো এই আমি স্ট্রেট ফরওয়ার্ড বলে দিয়েছি, কারণ আমাকে একটু শক্ত হতে হবে, কারণ আমি অনেক নরম থাকতে থাকতে আমার উপরেই যাতে ইয়ে করতো আমি বলে দিয়েছি। এবং তার জন্য আস্তে আস্তে খুব কম কথা হতো, মাসে হয়তো একবার কি দুবার কথা হতো। মাঝে মাঝে ফোন করতো, রিচার্জ শেষ হয়ে গেছে তখন আমাকে বলতো যে তোর ফোন করতে গেলেই বলছে কথা বলা যাচ্ছে না, মানে রিচার্জ শেষ। মা তো অত গুছিয়ে বলতে পারতো না, তো ঠিক আছে, আমি বললাম হ্যাঁ ঠিক আছে আমি রিচার্জ করে দিচ্ছি। বাবারটা শেষ হলে বাবারটা করে দিতাম, মারটা শেষ হয়ে গেলে মারটা করে দিতাম। যাই হোক, সেই করে দিচ্ছি। তো ওই নিয়ে তারপরে আস্তে আস্তে ইয়ে হয়ে গেল। তারপর তো যা মানে বাদ বাকিটা সেটা তো মানে কি বলবো, শুনেইছেন মানে শ্রাবণের মুখ থেকে, যে হঠাৎ করে শুনতে পেলাম যে মানে মা এরকম চলে গিয়েছে। সেটা যে মার সঙ্গে লাস্ট যবে কথা হয়েছিল, মা মারা যাওয়ার 20 দিন আগে, তখন কথা হয়েছিল বলতে গেলে তখন মার কথা বলার অবস্থা ছিল না। মানে বাবা প্রশ্ন করতো, আমি উত্তর দিতাম, মা সেই উত্তরটা শুনতো। এটাই লাস্ট, মানে লাস্ট মানে তখন মা বুঝতে পেরেছিল যে চলে যাবে। কারণ মা শুধু বাবাকে বলতো বলতো যে কুট্টিকে জিজ্ঞেস কর, যে কুট্টিকে জিজ্ঞেস করো যে কুট্টির কিছু লাগবে না তো, কুট্টির কিছু লাগবে না তো। মানে কুট্টির কিছু লাগবে না তো বলতে এক্স্যাক্টলি কি লাগবে, প্রপার্টির কিছু লাগবে না তো, কিন্তু আমাকে যে কন্ডিশনটা দিয়েছিল প্রপার্টির কিছু লাগবে কিনা, সেটা মানে আমার প্রপার্টি পাওয়া না, সেই প্রপার্টি পেতে গেলে আমাকে আরো প্রচুর ইনভেস্টমেন্ট করতে হতো, মানে অ্যারাউন্ড 30-40 লাখ ইনভেস্টমেন্ট করতে হতো সেই প্রপার্টির উপর, তাহলে সেই প্রপার্টি আমার নামে হতো। মানে তা বলছে না গো, আমার আর সামর্থ্য নেই, মানে আমার তো বিশাল বয়স না, আমি কলকাতায় একটা ফ্ল্যাট কেনা আছে, বিশাল বড় ফ্ল্যাট কিনেছি, তারপর আর একটা 3 বছরে সেই ফ্ল্যাটে লোন চুকিয়েছি, সেই যেই মাসে লোন চুকালাম 3 বছরে সেই মাসে আর একটা ফ্ল্যাট কিনলাম। আমার কিন্তু বিশাল বয়স না যে আমার কাছে প্রচুর টাকা থাকবে। তো যাই হোক, বাবা আমাকে যেই প্রপার্টি দেওয়ার কথা বলেছিল সেই প্রপার্টি পেতে গেলে আমাকে আরো 30-40 লাখ টাকা ইনভেস্ট করতে হতো সেই প্রপার্টি পাওয়ার জন্য। তো ঠিক আছে, ওই প্রপার্টি আমার প্রয়োজন নেই যেখানে আমাকে আবার ইনভেস্টমেন্ট করতে হবে, আর আমার কাছে অত নেই যে আমি আবার ইনভেস্ট করবো যে সেই প্রপার্টি পাওয়ার জন্য। তো আপনারাও ভাবছেন এটা আবার কি দেওয়া হলো, আমাকে কি ভাগ দেওয়া হলো, যে ভাগ পাওয়ার জন্য 30-40 লাখ টাকা ইনভেস্ট করতে হবে। তো যাই হোক থাক, সেটা না একটা এমন, পরে আমি বলবো এমন এমন কিছু ক্লজ ছিল। তো যাই হোক, তারপরে থেকে আমি নিজেকে আইসোলেটেড হয়ে গেলাম। তো লাস্ট ওই কথাই হয়েছিল, মানে আমি কিছু আনসার দিচ্ছিলাম, মা স্পিকারে ছিল, মা শুনলো। আর তার 1 সপ্তাহ আগে কথা হয়েছিল মার সাথে, তখন মা কথা বলতে পারছিল। ওই হচ্ছে লাস্ট কথা। তারপরে তো হঠাৎ করে শুনলাম যে এই ব্যাপার, তারপরে তো এসে বাদ বাকি আপনারা জানেনই কি নোংরাম হয়েছিল। আমার মা মারা গিয়েছে, সে ডেড বডি নিয়ে যা নোংরামি হয়েছিল, বাপরে বাপ। মানে আমি তো ছিলাম না সেই মুহূর্তে, মানে পাড়া প্রতিবেশী লোক, আর বাদ বাকি আমি নাম আর নেবো না। মানে যা হয়েছে একটা ডেড বডি নিয়ে, মানে একটা ছেলে খেলা একটা ডেড বডি নিয়ে যা মানে নোংরামি হয়েছে, যা নোংরামি হয়েছে আর কি বলবো, সেসব আমার বলার কিছু নেই। মানে যা সব পাড়া প্রতিবেশী আর টুকটাক এদিক ওদিক আত্মীয় স্বজনদের কাছ থেকে শুনেছি। তো যাই হোক, মা চলে গিয়েছে, আর আমার কিছু বলারও নেই, বলার নেই, আর চাওয়া পাওয়াও নেই এই বাড়ি থেকে। এই বাড়ি থেকে চাওয়া পাওয়া নেই আমার, কারণ সবই তো হয়ে গেছে, সবই শেষ হয়ে গেছে। মাই যা টুকটাক ফোন করতো, আর কিছু নেই। এই তো আমার 1 তারিখে আমার শ্রাদ্ধ, 2 তারিখে আমার মৎস্যমুখী হয়ে যাবে, 3 তারিখে কলকাতায় চলে যাবো, কারণ মাম্মামের 7 তারিখে রেজাল্ট দেবে, তো রেজাল্ট অ্যাটেন্ড করতে হবে। ইনফ্যাক্ট ও যে এতদিন ছুটিতে আছে সেই অ্যাপ্লিকেশনটাও আমি করিনি। রোজই ভাবি শ্রাবণীকে বলবো যে স্কুলের পোর্টালটা করে দিতে, আমি অনলাইন অ্যাপ্লিকেশন করবো 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 করে আর করা হয় না। তো যাই হোক, আজকে আমি করে দেবো ভাবছি। ঠিক আছে, আর বলার কিছু নেই, মানে এইসব বলতে গেলে না আরো নিজেরই মন খারাপ হয়ে যায়, ডিপ্রেস লাগে। ঠিক আছে, সাবধানে থাকবেন, ভালো থাকবেন। আজকে জন্য এইটুকুনি।
একটা জাস্ট ছোট একটা লাইন আমি জাস্ট অ্যাড করতে চাই। আমি কাল রাতে অ্যাকচুয়ালি খুব ভাবছিলাম যে আমি মার যে ডক্টর ছিল, ডক্টর A.K. সিং, তাকে একবার ফোন করবো, ফোন করে অ্যাকচুয়ালি জিজ্ঞেস করবো কি হয়েছিল না হয়েছিল। কারণ ডক্টর A.K. সিং হচ্ছে আমাদের গোটা নর্থ বেঙ্গলের খুব বড় সিনিয়র নেফ্রোলজিস্ট। মানে আমাদের নর্থ বেঙ্গল, এন্টায়ার নর্থ বেঙ্গল উনি সবচেয়ে বড় ডাক্তার, উনি একজন সিনিয়র কনসালটেন্ট। আর ওনার পরেই কলকাতায় বড় বড় নেফ্রোলজিস্ট আছে। তো উনি এত বড়ই ডাক্তার ছিল যে ওনার কাছে ইনফ্যাক্ট নেপাল, ভুটান, বাংলাদেশ থেকেও সব নেফ্রোর কেসগুলো ওনার কাছে আসতো। কারণ উনি একজন বড় এবং সিনিয়র নেফ্রোলজিস্ট। আর ওনার সাথে আমার একটা খুব ভালো সম্পর্ক ছিল। আর ওনার পার্সোনাল নাম্বার আমার কাছে ছিল, মানে ডিরেক্টলি আসেনি, মানে আমার মানে এক ভাই ছিল যে খুব বড় একজন এমআর ছিল। তো সে ডক্টরের সাথে আমাকে পরিচয় করিয়ে দিয়েছিল। তো সেই সূত্রেই আমার আমার কাছেই শুধু একমাত্র নাম্বার ছিল, আর কারোর কাছে নাম্বার ছিল না। পার্সোনাল নাম্বার, এমনি নাম্বার থাকতে পারে, সেটা পার্সোনাল নাম্বার না। একটা টাইমের পর সেই ফোনটা সুইচ অফ হয়ে যায়। আর ধরলে ওনার অ্যাসিস্ট্যান্ট ধরতো, কিন্তু আমার কাছে যেটা ছিল সেটা একদম ওনার পার্সোনাল নাম্বার ছিল। তো তার সেই ভাইয়ের মারফতেই আমার কাছে নাম্বার। তো মানে যখনই মা এরকম শুনতাম যে হসপিটালে আবার অ্যাডমিট হয়েছে, তো সবার প্রথমে আমি ডাক্তারকেই ফোন করতাম। ইনফ্যাক্ট এরকমও হয়েছে যে রাত্রি 11:30 12টার সময় ওনাকে আমি ফোন করেছি, উনি খুব সুন্দরভাবে আমার কলটা অ্যাটেন্ড করেছে। অ্যাটেন্ড করে যেই বলেছি যে স্যার, আমি জলপাইগুড়ি থেকে জয়ন্তী সরকারের বাড়ি থেকে ফোন করছি, তখনই শুনেই উনি একবারে চিনে যেত, কারণ যেহেতু ওনার সাথে আমার বেশ কয়েকবার কথা হয়েছিল বলতে বলে। হ্যাঁ, বলিয়ে বলিয়ে ওনাকেই ফোন করতাম প্রথমে যে মা তো কালকে অ্যাডমিট হয়েছে, বলছে হ্যাঁ কালকে অ্যাডমিট হয়েছে, এই ব্যাপার, এই সিচুয়েশন, এই হ্যানা না। ওনার সঙ্গেই প্রথমে আমার কথা হতো, তারপরে বাদ বাকি কাজগুলো আমি করতাম। তো মা প্রথমে হসপিটালে ভর্তি হলে আমার সবার প্রথম ওনাকে আগে মানে ফোন করতাম, কারণ বাড়িতে তো এক্স্যাক্টলি অত ডিটেলসে বলবে না, তো একজন ডক্টর, তাকে তা সেই ভালো বলতে পারবে। তো যাই হোক, আমি কেন জানি ভাবছি যে কাল থেকেই ভাবছিলাম যে ডক্টরকে একবার ফোন করি, ফোন করে একবার জিজ্ঞেস করি ওনাকে যে এক্স্যাক্টলি এবার কি হয়েছিল, কতটা ক্রিটিক্যাল সিচুয়েশনে এসেছিল এবং কতটা ক্রিটিক্যাল ছিল এবং কি ছিল। ওনার মুখ থেকেই ভাবছি আমি কথাটা শুনবো। ইনফ্যাক্ট পুরো কলটাকে রেকর্ডিং করে রাখবো আমি। কারণ ওনাকে এখন যদি ফোন করে বলি কি হয়েছিল, তো উনিও হয়তো প্রশ্ন করবে কেন, কি ব্যাপার, হ্যানা তেনা। তো ভাবছি সেই ভাইটার সাথে একবার যোগাযোগ করি, যে আমাকে পরিচয় করিয়ে দেন। তার রেফারেন্সে আরেকবার গেলে হয়তো উনি কিছু প্রশ্ন করলে হয়তো মেবি ও হয়তো একটু কথাটা সামলে নেবে, বা একটা থাকলে অ্যাটলিস্ট একটা সাপোর্ট হবে। তো সেটাই আমি কাল থেকে ভাবছিলাম, এখন জানি না করবো কিনা, কিন্তু ভাবছি আমি যে ডক্টরকে একবার ফোন করবো, ফোন করে একবার কমপ্লিট সিচুয়েশনটা আমি একবার ওনার কাছ থেকে শুনবো কি এক্সাক্ট ব্যাপারটা। কারণ যেহেতু ওনার সাথে আমার ভালো চেনা পরিচিত আছে এবং আমার সাথে খুব ভালো সম্পর্ক ছিল, তো দেখি, ভাবছি, আমি তো মাথায় আছে যে আমি দেখি, আমি কথা বলবো এবং কলটা রেকর্ডিং করে রাখবো। যদি প্রয়োজন পড়ে, সেরকম মনে হয়, সেই কলটা আমি মেবি ইন্টারভিউ দিয়ে দেবো। এটাই বলার ছিল, আর কিছু না।